হসপিটালের হেলথ কেয়ার সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রায় প্রতিদিন নানা সমস্যায় ভুগি, কিন্তু আমাদের কাছে একটা আতঙ্কের শব্দ হলো অপারেশন। কোনটা ভুল কোনটা ঠিক এই সমস্ত ধারণা নিয়েই আজ আমরা আলোচনায় বসেছি। আজ আমার সঙ্গে আলোচনায় থাকবে বেঙ্গল ফেথ হসপিটালের জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সৌম্য পাল। ডাক্তারবাবুকে আমাদের আজকের এই পডকাস্টে স্বাগত জানাই। নমস্কার। আপনি তো প্রতিদিন আপনার কাজ নিঃশব্দে করে চলেছেন আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখার জন্য। তো আজকে আমার তরফ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি তো জীবনে অনেক অপারেশন করেছেন, কিন্তু সেই অপারেশনের কিছু যদি অভিজ্ঞতা শেয়ার করেন। না, সবার কাছে না প্রথমেই ডাক্তার দেখাতে যাওয়া মানে প্রথমেই যে চিত্রটা মাথায় আসে, ডাক্তারবাবুকে দেখাতে যাব, কিছু ওষুধপত্র খাবো, প্রয়োজনীয় টেস্ট করাবো এবং সুস্থ হয়ে যাবো। তো সার্জারি ব্যাপারটা নিয়ে সাধারণ জনমানুষের মধ্যে এখনো ভয়ভীতি প্রচণ্ড। তো স্বাভাবিকভাবে যা হয়, যেগুলো কিছু কিছু রোগ থাকে না, যারা একদম টিপিক্যাল সার্জিক্যাল ম্যানেজমেন্ট ছাড়া তার কিওর হওয়া অসম্ভব ব্যাপার থাকে। তো প্রথমেই লোকজন কাউকে দেখাতে যান এবং ওয়েট করেন কখন সার্জারি করবো বা করবো না, নানা রকম দুশ্চিন্তায় ভোগেন। ইমিডিয়েটলি একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, কিছু রোগ যেমন ধরুন মেডিসিনের মাধ্যমে কিওর করা সম্ভব, কিছু রোগ আবার সার্জারির মাধ্যমে কিওর করা সম্ভব, সেগুলো মেডিসিন দিয়ে কোনো রকম লাভ হয় না। তো আমাদের যারা পেশেন্ট বা যারা আসেন তাদেরকে আমরা সবসময় এনকারেজ করি যে যদি আপনি বুঝতে পারেন কাউকে দেখিয়ে যে আপনার অপারেশন করতে হবে বা কোনো সার্জনের কনসালটেশন করতে হবে, তো দেরি না করে অ্যাটলিস্ট সেটা তাড়াতাড়ি করে করুন। কারণ সার্জারি নাম শুনতে যত ভয় লাগে, আজকালকার যুগে কিন্তু অত ভয়ের কিছু নেই। সাকসেস রেটও অনেক ভালো এবং আমরা আগেকার দিনে যেরকম ভাবে করতাম তার থেকে এখন আউটকামও অনেক বেটার। আচ্ছা আচ্ছা, মানে আগের যে চিকিৎসা পদ্ধতি ছিল তার তুলনায় আধুনিক চিকিৎসা পদ্ধতিতে সার্জারি এখন নিরাপদ, অনেক নিরাপদ, অনেক। তাহলে এই যে মানুষের কাছে অপারেশন শব্দটা একটা আতঙ্কের শব্দ, তাহলে এটা কতটা যুক্তিপূর্ণ? ভয় মানুষের মনের মধ্যে একটা থাকে, সার্জারি মানে ছুরি কাঁচির ব্যাপার, একটা মনের মধ্যে তারা পিকচার তৈরি করে নেন যে না আমাকে কাটাকাটি করা হবে। ব্যাপারটা একদমই তাই নয়। আমরা যখন আজকালকার দিনে সার্জারি করি, ধরুন প্রপার অ্যানাস্থেসিয়া এবং প্রপার মনিটরিং এর মাধ্যমে, একজন পেশেন্টের ভিউ পয়েন্ট থেকে তিনি কিন্তু বুঝতেও পারেন তার সার্জারি হচ্ছে। অপারেশনের পরে ধরুন তার জ্ঞান ফিরল, তখন তিনি জানতে পারলেন আমার সার্জারি কমপ্লিট হয়েছে। এটাই ব্যাপার, এটা একদমই টিপিক্যাল মানুষের মনের মধ্যে ভয় এবং আমার কি হবে আতঙ্ক। সার্জারিটাকে লোকে কমন লাইফের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারেন না, সেই থেকেই চিন্তা ভাবনাগুলো আসে। আচ্ছা আচ্ছা, মানুষ তো ধরুন কিছু হলেই ডক্টরের কাছে যায়, তো কোন কোন উপসর্গগুলো দেখলে তখন মানুষের মনে হবে যে না আমি কোনো সার্জনের কাছে দেখাই? সত্যি বলতে কি, এটা একজন সাধারণ মানুষের ভিউ পয়েন্ট থেকে ডিসাইড করাটা খুব ডিফিকাল্ট যে আমার কি রোগ হয়েছে, আমি কোন ডাক্তারবাবুর কাছে দেখাতে যাব, তাই না? তো আমরা যেটা বলি যে আপনি নিয়ারেস্ট যে ডক্টর পাবেন, মেডিসিন ডক্টর হোক, সার্জন ডক্টর হোক, জেনারেল ফিজিশিয়ান হোক, তাকে একবার ক্লিনিক্যাল এক্সামিনেশনটুকু করান। তিনি তারপর ডিসিশন নিতে পারেন যে না আপনার এই রোগ হয়েছে, তার জন্য সার্জারি লাগবে, আপনি সার্জনের কাছে যান, বা মেডিসিনসের মাধ্যমে কি হবে মেডিসিন দিচ্ছি। এটা ছাড়াও কিছু কিছু ধরুন সমস্যা আছে, যেমন হার্নিয়া, খুব কমন রোগ একটা। আমার শরীরের কোনো একটা অংশ অপ্রাকৃতিকভাবে ফুলে রয়েছে বা সেখানে ব্যথা হচ্ছে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে। তো কারো যদি ধরুন হার্নিয়া থাকে বা সেটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে, সেখানে পেন হচ্ছে, অবশ্যই সার্জনের কনসালটেশন করবেন। কোনো কারণে ধরুন রক্ত বমি হচ্ছে, কমছে না, বা ব্ল্যাক স্টুল হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, সার্জনের কনসালটেশন করতে হবে আপনাকে। সাডেন পেটে তীব্র ব্যথা শুরু হলো, যেটা কোনো রকম ওষুধপত্র দিয়েও কমছে না, রিলিফ পাচ্ছেন না, ভমিটিং হয়েই যাচ্ছে, হাজার ওষুধ দিয়ে আপনার কমছে না, তখন কিন্তু সার্জনের কনসালটেশন আপনাকে নিতে হবে। মানে এরকম গ্রসলি না অনেকগুলো সিমটমস থাকে, এইগুলোর উপর বেস করে ডিসাইড করা যে আমি সার্জনের কাছে দেখাতে যাবো না যাবো না। দরকার নেই, আমি যেটা সবসময় বলি যে প্রথমে আপনার যা সিমটম হচ্ছে আপনি আপনার নিয়ারেস্ট ডক্টর অ্যাভেলেবল যিনি আছেন তাকে দেখান, তিনি অ্যাটলিস্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন করুক, করে তারপরে তিনি ডিসাইড করবেন যে whether you need surgery or not। বহু মানুষ অবহেলা করে, তো এই অবহেলার দরুন তার কি আগামী স্বাস্থ্যে কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, মানে হার্নিয়ার রোগটার কারণ বুঝতে হবে। আমাদের পেটের মধ্যে যে নর্মাল আস্তরণ থাকে সেখানে ধরুন কোনো একটা উইক পয়েন্ট আছে বা ফিজিওলজিক্যালি কোনো গ্যাপ ডেভেলপ করেছে, তো তার মধ্যে দিয়ে না আমাদের খাদ্যনালী বা পেটের নানা রকম যন্ত্রগুলো থাকে, তার কোনো একটা অংশ বাইরে চলে এসে আটকে যায়। জেনারেলি কমনলি আমরা যে হার্নিয়াগুলো পাই, ধরুন ইনগুইনাল হার্নিয়া কুচকিতে হয়, বা পেটের ইনসিশনাল হার্নিয়া কোনো প্রায়র অপারেশন হয়েছিল সেখান থেকে হয়।
তো হার্নিয়া অর্থই হচ্ছে খাদ্যনালীর অংশ ওই গ্যাপের মধ্যে দিয়ে পেটের বাইরের দিকে বেরিয়ে আসতে চায়। আচ্ছা। এছাড়া যতক্ষণ ঢুকছে বেরোচ্ছে মানে রিডিউসিবল হার্নিয়া, ততক্ষণ ইমার্জেন্সি ইমিডিয়েট রিস্ক কিন্তু কিছু নেই। কিন্তু আনট্রিটেড থাকলে এমন একটা সময় আসে যখন খাদ্যনালীর অংশ ঢুকে সেখানে আটকে গেল, বেরোতে পারছে না, সেটা কিন্তু মারাত্মক। কারণ তখন ওই আটকে থাকা খাদ্যনালী অংশের মধ্যে রক্ত চলাচল কমতে থাকবে, সেটা পচবে, গ্যাংগ্রিন হবে, এবং ধাপে ধাপে হার্নিয়ার যে স্টেজগুলো থাকে, ধরুন অবস্ট্রাক্টেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, ইনকারসারেটেড হার্নিয়া, এগুলো পরপর হতে থাকবে। তখন কিন্তু যে হার্নিয়া অপারেশন ধরুন প্ল্যান্ড ওয়েতে করলে অনেক বেটার আউটকাম হতো, সেটা কিন্তু আর সম্ভব হবে না। কারণ পাল্লা দিয়ে বাড়তে থাকবে আমাদের সেপ্টিসেমিয়া, পাল্লা দিয়ে বাড়তে থাকবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, খাদ্যনালীর আটকে যাওয়া, এবং যখন অপারেশন করতে হবে যদি খাদ্যনালী পচে যায়, তখন পচন ধরা অংশটুকু কেটে বাদ দিয়ে আবার জোড়া লাগিয়ে অ্যানাস্টোমোসিস করা বা স্টোমা করে দিয়ে চলে আসা। যে অপারেশন ধরুন উইদাউট এনি কমপ্লিকেশন খুব ভালোভাবে হয়ে যেতে পারতো, শুধুমাত্র অবহেলা করা এবং দীর্ঘদিন ফেলে রাখার জন্য সেটা একটা জটিল রূপ ধারণ করবে। তো এটা একদমই ফেলে রাখার কোনো মানে হয় না, একদমই মানে হয় না। আচ্ছা আচ্ছা, এই পাইলস বা ফিশারি যেটা, সেটা তো এই রোগগুলো হচ্ছে মানে অনেক মানুষ লজ্জার ভাবে ভয় পায়, আবার লজ্জা ভেবে যায়, দুটোই ভাবে। এবার লজ্জা পাওয়ার কারণে দেখা যায় যে সেই রোগের ট্রিটমেন্টটাই করালো না। এটা না করানোর ফলে আগামী দিনে তার স্বাস্থ্যের পক্ষে কতটা ঝুঁকি থাকতে পারে? না মানে সেম অ্যাজ হার্নিয়া, আপনার কোনো রোগ হচ্ছে, আপনি তার ট্রিটমেন্ট করাচ্ছেন না, তো রোগ তো আর থেমে বসে থাকবে না, সে তার ন্যাচারাল ওয়েতে আস্তে আস্তে প্রোগ্রেস করবে। পাইলস, হেমারয়েড বলি আমরা যাকে, ফিশার, ফিস্চুলা, তিনটেই পেরিয়ানাল রিজিয়নের খুব কমন রোগ। মানুষজন লজ্জায় দেখাতে পারেন না, ভয়ে দেখাতে পারেন না কি হবে, অপারেশন করতে হবে কিনা, কিন্তু প্রত্যেকটা তিনটে রোগই আলাদা, তিনটে রোগের কারণ আলাদা, তার চিকিৎসা আলাদা। সবসময় কিন্তু অপারেশন করতে লাগে না। আপ টু গ্রেড 2 হেমারয়েড যদি আমরা ধরতে পারি, সেটা মেডিসিনের মাধ্যমে ট্রিটেবল, সবসময় অপারেশন করতে লাগে না। যদি আমি ধরুন হেমারয়েডের কথাই বলি, ট্রিটমেন্ট প্রপারলি হচ্ছে না, হেমারয়েডের সাইজ আস্তে আস্তে বাড়তে থাকবে, কনস্ট্যান্ট ব্লিড হতে থাকবে, এবং মানুষের শরীরে হিমোগ্লোবিন কমতে থাকবে। হিমোগ্লোবিন কমার জন্য এবার বাকি যে সমস্ত এফেক্টগুলো তৈরি হয়, সেই সমস্ত শারীরবৃত্তীয় কাজকর্মের অসুবিধা, হাঁপানি ধরা, অল্প কাজ করতে গেলেই প্রচন্ড রকমভাবে হাঁপিয়ে যাওয়া, দুর্বলতা, মাথা ঘোরা, A to Z সমস্ত ডেভেলপ করবে। যেটা যদি ঠিক সময় আপনার হেমারয়েডের চিকিৎসা হতো তাহলে হয়তো হতো না। সেম প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কিন্তু এক, মানে পায়খানার রাস্তা থেকে রক্ত বেরোচ্ছে, ব্যথা হচ্ছে মানেই কিন্তু শুধু ওই পাইলস হয়েছে বা ফিশারিস, ব্যাপারটা নয়। অনেক সময় অ্যানাল ক্যান্সারও খুব এরকম সিমটম নিয়ে প্রেজেন্স করে। তো আপনি যতক্ষণ না একজন ডক্টরকে দিয়ে এক্সামিনেশন করাচ্ছেন বা প্রপার ইনভেস্টিগেশন করাচ্ছেন, তাহলে কিন্তু রোগ ধরা পড়বে না। আমাদের কাছে প্রথম কাজই হলে আগে রোগটা ডায়াগনোসিস করা, যে পায়খানার রাস্তায় রক্ত আসছে মানে কি আছে, পাইলস আছে, ফিশার আছে, না কোনো সিএ বা মাস ডেভেলপ করছে। একে প্রথমে রোগ ধরা পড়লো, আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করালাম, করে তার ট্রিটমেন্টের উদ্দেশ্যে গেলাম। শুধু যদি আমি পাইলস হচ্ছে বা ফিশার হচ্ছে ভেবে নিজে থেকে কমে যাবে বসে থাকি, কোনো রকম চিকিৎসা বা এক্সামিনেশন না করাই, হতে পারে এটা ক্যান্সারের কোনো লক্ষণ, অলরেডি হয়ে বসে আছে। ক্যান্সার তো থেমে থাকবে না, সে ছড়াতে থাকবে, এবং মারাত্মক রোগ সবাই জানেন। তো অবশ্যই যদি আমি যেটা রেকমেন্ড করি, অ্যাটলিস্ট এক্সামিনেশন করান, কোনো সার্জনের কাছে যান, গিয়ে দেখান, প্রপারলি এক্সামিনেশন হোক, রোগ ধরা পড়ুক, তারপর ডিসিশন নেওয়া হোক যেটা আদৌ অপারেশন করতে হবে না হবে না। সবসময় কিন্তু লাগেও না, যেটা প্রথমেই আমি বললাম, সবসময় ফিশার বা হেমারয়েড হয়েছে মানে অপারেট করতে হবে সেরকম ব্যাপারটা নয়। অনেক সময় মেডিসিনের মাধ্যমেও, কিছু লাইফস্টাইল মডিফিকেশনসের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ট্রিটেবল। আমার অনেক পেশেন্টের অপারেশন ছাড়াই ভালো হয়ে গেছে। তো এটাই বলার। তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলা যে কোনো রোগী কিন্তু লজ্জা করে লুকিয়ে চেপে থাকবে না। অবশ্যই যদি ভাবেন যে আমার শরীরের কোনো না কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনার নিকটস্থ যে কোনো চিকিৎসকের পরামর্শ দিন, দেখবেন কঠিন রোগের হাত থেকে কিন্তু আপনি খুব সহজেই বেঁচে যাবেন। আমাদের তো রাস্তাঘাটে ফাস্টফুড খুব খাওয়া হয়, এবার পেটে ব্যথা হয়, পেটে ব্যথাতে অনেক সময় ভাবি যে এটা গ্যাসের জন্য ব্যথাটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সেই ব্যথাটা কিন্তু গ্যাসের নয়, কোনো গুরুতর রোগের ব্যাপার, মানে ব্যথাটা। তাহলে সেটা তখন কিভাবে বুঝবো যে আমার গ্যাসের ব্যথা নয়, সেটা অন্য কোনো রোগের ব্যথা? এবার গ্যাসের ব্যথা কথাটা খুব ভেগ টার্ম। হ্যাঁ, মানে যখনই পেটে কিছু ব্যথা করে, আমাদের বাড়িতে সবাই বলে গ্যাসের ব্যথা হচ্ছে, বা কোনো পিল খেয়ে নেওয়া আছে, হ্যাঁ একদম গ্যাসের বড়ি খেয়ে নাও, ব্যথা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। এবারে এটা সার্জিক্যাল ইমার্জেন্সি বা কোনো ডক্টরকে দেখাতে হবে, এটা মোর সিরিয়াস বিষয়। এটা কিন্তু ডিফারেন্সিয়েট করার বেশ কিছু পয়েন্টস আছে, মানে খুব মাইন্ডফুলি লক্ষ্য করলে বোঝা যাবে।
ধরুন আপনার গ্যাসের ব্যথা বলছেন, পেট ডিসটেন্ডেড হয়ে আছে, ফুলে আছে, গ্যাস পাস করা বা স্টুল পাস করার সমস্যা কিন্তু ব্যথা আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা। যদি আপনার গলব্লাডার রিলেটেড পেন হয় তাহলে কিন্তু কমবে না, মাঝে মধ্যে আপনাকে বিরক্ত করবে। প্রথমে অল্প অল্প ব্যথা হবে, আপনি গ্যাসের বড়ি খেতে থাকবেন দোকান থেকে কিনে, কখনো কমছে না, কিন্তু পারসিস্টেন্ট পেন থেকে যাবে। যদি এর সাথে ভমিটিং চলে আসে, প্রচন্ড ভমিটিং হচ্ছে, পেটের ব্যথা কিছুতেই কোনো ওষুধেই কমছে না, তখন কিন্তু আর শুধু গ্যাসের ব্যথা বলে আমি চুপচাপ বসে থাকলাম, সেটা করা খুব বোকামির কাজ হবে। তখন আপনাকে যেতে হবে, আমরা পরীক্ষা করবো, ডাক্তাররা প্রয়োজন হলে ইউএসজি বা অন্য কোনো টেস্ট করাবো, করে ডায়াগনোসিসটা প্রপারলি করবো। গ্যাস্ট্রাইটিসও বিভিন্ন রকম হবে, যে ফাস্টফুডের কথা বললেন, সময়ে খাওয়া দাওয়া না করা, প্রচন্ড ফাস্টফুড খাওয়া, গ্যাস্ট্রাইটিসও প্রচন্ড রকমভাবে হয়। বুকের মাঝখানটা জ্বালা করবে খাওয়া দাওয়ার পরে, বা অনেক সময় খালি পেটে, বেশিরভাগ সময় তীব্র ব্যথা, জ্বালা, যন্ত্রণা এগুলো সব অনুভব করবেন। তো তারও কিন্তু স্পেসিফিক মেডিসিনস আছে, স্পেসিফিক ইনভেস্টিগেশনস আছে এবং স্পেসিফিক সিমটমস আছে। তো সব ব্যথাই আমার জাস্ট গ্যাস হয়েছে বলে কাউন্টার থেকে ট্যাবলেট খেলাম, যে কোনো একটা কিছু খেলাম, খেয়ে কিন্তু লুকিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। আপনার ব্যথা কমছে না, নিশ্চয়ই ট্রাই করুন, লোকালি দেখান কাউকে। আপনার ব্যথা কমছে না, সিমটমস আস্তে আস্তে বাড়ছে, তখন কিন্তু ফেলে না রেখে অবশ্যই দেখাতে হবে। আচ্ছা, তো এই ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা সব মানুষের, হয়তো সব রোগীর পক্ষে করাটা সম্ভব নয়, এটা কেন নয়? না, মানুষের মনে না একটা ভ্রান্ত ধারণা আছে, মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় পাই। তো ওনারা ভেবে আসেন, ধরুন আমি গলব্লাডার অপারেশন করবো, ল্যাপ্রোস্কোপিক্যালি করবো না ওপেন করাবো। অনেকে অলরেডি ধারণা নিয়েই আসেন যে না, আমি ওপেন করানো মানে আমার সব পাথর বেরিয়ে যাবে, ল্যাপ্রোস্কোপিক সার্জারি মানে সব পাথর বেরোবে না। ব্যাপারটা একদমই নয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ওপেন সার্জারি প্রসেসটা একই হয়, পদ্ধতিগত তফাৎ আছে। ওপেন সার্জারি যেমন পেট কেটে আমরা ভেতরের সমস্ত খাদ্যনালী বা যে অংশের রোগ যেটাকে দেখি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি গোটা পেট না কেটে শুধু ছোট ফুটো করে তার মাধ্যমে ক্যামেরা ঢোকালাম এবং যন্ত্র ঢোকালাম, করে একই অপারেশন করা হয়। এবার আপনি আমায় কোয়েশ্চেন করলেন যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি কাদের কাদের ক্ষেত্রে করা যায় না। সবার ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক সার্জারি সত্যিই করা যায় না। যেমন কিছু পয়েন্টস আমি বলছি, কারোর ধরুন কার্ডিয়াক কম্প্রোমাইজ আছে, মানে হার্টের কন্ডিশন খুব একটা ভালো নয়, ল্যাপ্রোস্কোপিক সার্জারি করার জন্য আমাকে পেটের মধ্যে, আমাকে যে কোনো সার্জনকেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ফিল করতে হয়। এবার যখনই আমি পেটের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফিল করি, নিউমোপেরিটোনিয়াম বলে এটাকে, তখনই কিন্তু হার্টের উপর প্রেশার করতে শুরু করে। যার হার্ট বা লাংস অলরেডি কম্প্রোমাইজ, যখনই আমি কার্বন ডাইঅক্সাইড ফিল করবো, তার কিন্তু হার্টের ফাংশন আরো কমতে থাকবে। সেম আগে অনেকবার 5-6 বার অপারেশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আগে থাকতেই বুঝতে পারি যে না, আপনার সিভিয়ার অ্যাডিশন হওয়ার সম্ভাবনা আছে। সেটা পুরোপুরি সার্জনের স্কিলের উপর ডিপেন্ড করছে, মানে যদি সার্জন কনফিডেন্ট হন, তিনি তখনও ল্যাপ্রোস্কোপিক সার্জারি করতে পারবেন, না হলে হবে না। আর ল্যাপ্রোস্কোপিক সার্জারি করার সময় সবাইকে এটা বলে রাখা, আমি অ্যাটলিস্ট বলে রাখি, কর্তব্য, যদি ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে অপারেশন করা সম্ভব না হয়, তার 1000 একটা কারণ থাকতে পারে। অ্যানাস্থেসিয়া রিলেটেড রিস্ক ফ্যাক্টরস, ধরুন ইন্ট্রাঅপারেটিভলি পেটে গ্যাস ভরা মাত্রই দেখলাম যে না, পেশেন্টের হার্ট কম্প্রোমাইজ আছে, তার ব্লাড প্রেশার ফল করছে, হার্ট রেট বাড়ছে, স্যাচুরেশন ড্রপ করছে, তখন কিন্তু আমাকে ওপেন সার্জারিতে কনভার্ট করতে হবে। তো সেম গলব্লাডার ডিসেকশন করা হচ্ছে, ছাড়ানো হচ্ছে, এবং এত খারাপভাবে লেগে আছে যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে ব্যাপারটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে না, তখন আমাকে ওপেন অপারেশনে কনভার্ট করতে হবে। তো এরকম বেশ কিছু পয়েন্টস থাকে, যেক্ষেত্রে আমরা আগে থাকতে বুঝতে পারি যে এনার ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যাবে না, তখন আমরা সাজেস্ট করি না ওপেন সার্জারি করলে ভালো হয়। আবার কিছু এমন পয়েন্টও থাকে যেটা অপারেশন করার সময় বোঝা যায় যে না, ল্যাপ্রোস্কোপিক সার্জারি প্রসিড করলে অপারেশনটা কমপ্লিট করে আসা যাবে না, তখন ল্যাব থেকে ওপেনে কনভার্ট করা হয়। সেটা ইন্ট্রা অপারেটিভলি ডিসিশন নেওয়া হয় এবং আগে থাকতে অবশ্যই বাড়ির লোকে জানানো হয়। তো এই বেশ কিছু পয়েন্টের ক্ষেত্রে কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারির সীমাবদ্ধতা এখনো আছে। সীমাবদ্ধতা বলবো না, এটা প্রসিডিউরাল আউটকামের উপর ডিপেন্ড করে যে আমি করবো কি করবো না। আচ্ছা, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রচলিত কথা আছে যে একবার অপারেশন করালেই কিন্তু আবার অপারেশন করাতেই হবে, তো এটা আপনি কতটা যুক্তিপূর্ণ বলে মনে করেন? না, এটা তো কোনো মানে যুক্তিই নেই। আচ্ছা, এবার ধরুন একটা উদাহরণ বলছি, আমি কারোর গলব্লাডার সার্জারি করলাম, তার তো গোটা গলব্লাডারটাকেই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, তো ফার্দার গলব্লাডার স্টোন হওয়ার কোনো পরিস্থিতি নেই, কিন্তু তার শরীরের মধ্যে এখনো পিত্তনালী পড়ে আছে, এখনো কিডনি পড়ে আছে, ইউরেটার পড়ে আছে, সেটা রোগ তখনো হয়নি, সেটা তো আমি কেটে বাদ দিতে পারবো না। তার মানে তো এই নয় যে ভবিষ্যতে তার পিত্তনালীতে কোনো পাথর হবে না, তার মানে তো এই নয় যে তার কিডনিতে কোনো স্টোন হবে না, ফরমেশন নেই। যদি আবার রোগ তৈরি হয় তাহলে আবার তার অপারেশনের দরকার হলে অপারেশন করতে হবে, মেডিসিনসের মাধ্যমে কি হবে, মেডিসিনের মাধ্যমে কি হবে। এর সাথে কিন্তু আমি গলব্লাডার সার্জারি করেছি বলে আবার বারবার অপারেশন করতে হচ্ছে, এটা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা। আমি প্রথমেই যেটা বললাম, কিছু রোগ আছে যেগুলো বেসিক্যালি মেডিসিনসের মাধ্যমে কিওর করা সম্ভব, কিছু রোগ আছে যেগুলো মেডিসিনসের মাধ্যমে কিওর করা সম্ভব নয়।
যেগুলো মেডিসিনসের মাধ্যমে কিওর করা সম্ভব নয় সেখানে সার্জারি একমাত্র অপশন, সার্জারি করতে হবে। আর আচ্ছা। একবার করলাম বলে আমাকে বারবার সার্জারি করে যেতে হবে সেটা একদমই নয়। একবার সার্জারি করা হচ্ছে আপনার একটা স্পেসিফিক রোগের ট্রিটমেন্ট করতে, তো ভবিষ্যতে আপনার কোনো সার্জিক্যাল রোগ হবে না এটা কিন্তু পৃথিবীর কেউ বলতে পারে না। না। যদি আবার সার্জিক্যাল কোনো প্রবলেম হয় দরকার তখন হয়। আবার সেবার সার্জারি করতে হবে। আচ্ছা। তার মানে তো এই নয় যে আমি গলব্লাডার সার্জারি করছি, কিডনি পড়ে আছে মানে আমি কিডনি কেটে বাদ দিয়ে দেবো হয়তো স্টোনই হবে না, এটা তো একদম অবাস্তব কথা না। আচ্ছা। এটাই কথা, আর কিছু না। এটা ভ্রান্ত ধারণা যে একবার সার্জারি করলে আবার সার্জারি করতে হয় বারবার। যদি একবার সার্জারির পর আবার আপনার এমন কোনো রোগ হয় যেটাতে সার্জারি লাগবে তখন ডেফিনেটলি করতে হবে, না হলে করতে হবে না। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতায় একটু আমাদের সাথে শেয়ার করতে হবে যে ধরুন অপারেশন হবে কোনো একটা পেশেন্টের, তাহলে ওই অপারেশনের আগে রোগী বা রোগীর পরিবার এমন কিছু কি ভুল করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আপনার নজরে আসে? ভুল করে থাকা জেনারেলি খুব একটা করেন না, মানে একবার যারা সার্জন দেখাতে আসছেন তো তারা জানেন অপারেশন করতে হবে, একটু যদি আমরা কেয়ার নিয়ে তাদেরকে বুঝিয়ে দিই আপনার এই প্রোটোকল ফলো করতে হবে অপারেশনের আগে, তো জেনারেলি ফলো করেন। ভুল বলতে কিছু কিছু খুব স্পেসিফিক ভুল, যেমন ধরুন একটা ওষুধ আপনার দীর্ঘদিন ধরে চলছে, আচ্ছা। আপনি যখন দেখাতে এলেন আপনার একটা ব্লাড থিনার চলছে বা কার্ডিওলজিক্যাল কোনো মেডিসিন চলছে বা আপনার শ্বাসকষ্টের রোগ আছে, আপনি সেগুলো বললেন না, আপনি মনে করলেন যে না আমার তো অপারেশন হবে, এত গল্প জেনে তো ডাক্তারবাবুর কোনো কাজ নেই। তো অনেক সময় হয় এটা, আপনি বলতে মিস করেন, তো তখন কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। যেমন ধরুন আমি জানলামই না আমার পেশেন্টের একজন ব্লাড থিনার চলছে, আমি ব্লাড রিপোর্টস করলাম, তাতে দেখলাম আয়এনআর বা ক্লটিং টাইমের পরিমাণটা অনেকটা বেশি, তখন আমার রেট্রোস্পেক্টিভ গিয়ে কোয়েশ্চেন করতে আপনাকে তাহলে এই ওষুধ চলছিল, যেটা হয়তো আগে জানলে অনেকটা বেটার অপটিমাইজ করে মোট পেশেন্টকে নিয়ে যেতে পারতাম। জেনারেলি ধরা পড়ে যান, এরকম হয় না, কারণ আজকাল অপারেশন সেফ এই কারণেই আমরা আপনাকে আজকে এখন দেখছি চলুন এখন অপারেশন করে বলে অপারেশন করলে এটা একদমই হয় না। আপনাকে আগে আমি সমস্ত প্রিঅপারেটিভ টেস্টগুলো করাবো, আপনার অ্যানাস্থেসিস্ট আপনাকে চেক আপ করবেন, পিএসসি বলি আমরা এটাকে, তিনি সমস্ত রিপোর্ট দেখবেন, আপনাকে ক্লিনিক্যালি দেখবেন, তিনি ফিট বলে রায় দেবেন, তখন আমরা অপারেশন টেবিলে নিয়ে যাবো। তো এই স্টেপগুলোর মধ্যে কিন্তু কোনো রোগ বা কোনো শারীরিক অন্য সমস্যা যেটা হয়তো এই সার্জারি রিলেটেড নয় সেটা জেনারেলি ধরা পড়ে যায়, তখন তার ট্রিটমেন্ট করে বা সেরকম হিস্ট্রি নিয়ে আমরা আবার কারেক্ট করে এগোতে পারি। এখন মানুষের এত নেট সার্চিং বেড়ে গেছে, তো ধরুন কিছু হয়েছে, শরীরে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে একটু গুগল ইউটিউব সার্চ করে একটু দেখে নিই, একটু চিকিৎসা করাই, তাহলে এটা কতটা ঝুঁকিপূর্ণ? না, ঝুঁকিপূর্ণ তখনই হবে যখন আপনি গুগল ইউটিউবের রেজাল্টের উপর বিশ্বাস করে নিজের চিকিৎসা নিজেই করতে শুরু করবেন। আপনি অবশ্যই দেখতে পারেন, সবার হাতে প্রযুক্তি আছে এবং এটা আপনার রাইটও বটে, আপনি একজন অপারেশন করাতে আসবেন বা আপনার কোনো রোগ হয়েছে সেই রোগ সম্বন্ধে জানা আপনার রাইট, আপনি জানবেন আমার এই রোগ হয়েছে তার এই চিকিৎসা। কিন্তু যখন শুধু আপনার চিকিৎসা প্রোটোকলটা ওখানে সীমাবদ্ধ হয়ে থাকলো যে আমি তো গুগলে দেখেছি, হাজার একটা অপশন পেয়েছি, তো জাস্ট ওষুধ কিনে খেয়ে গেলাম, তখন ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ গুগল তো বেসিক্যালি একটা সার্চ ইঞ্জিন, আমরা যেটা আপলোড করবো সেটাও সাজেস্ট করে বলবে। এখন এআই চলে আসে, সিমটম থেকে অনেক সুন্দর সুন্দর বলে দিচ্ছে, কিন্তু আমাদের সার্জারিতে একটা গোল্ডেন রুল আছে না, যত রিপোর্টই থাক যাই থাক, যতক্ষণ না আমি পেশেন্টকে দেখছি, ফিজিক্যাল এক্সামিনেশন করছি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি, ততক্ষণ পর্যন্ত আমরা শিওর হতে পারি না। তো এই স্টেপটা খুব, হিউম্যান টাচটা খুব মিস হয়ে যায়। আপনি জাস্ট গুগলে আপনার সিমটম দিলেন, তার হাজার একটা রোগ দিলে, আপনি তার চিকিৎসা নিজেই করতে শুরু করলেন। তো এটাই এক্সপিরিয়েন্স বলুন বা এতদিনের যে আমাদের পড়াশোনা শেখা সেটার সঙ্গে তফাৎ করে দেয়। একটা সামান্য রোগ যেটা হয়তো নরমালি সেরে যেতে পারতো, আপনার গুগল ট্রিটমেন্টের জন্য সেটা বেড়ে ভয়ঙ্কর একটা ধারণ, সেটা তো অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। কোনো অসুবিধা নেই, অনেক সময় পাইও আমরা এরকম কন্ডিশনে না, সময় তো স্রোতের মতোই বয়ে চলে যায়, রোগ থেমে থাকবে না, চিকিৎসা করাতে হবে। আর আমাদের সময়, পডকাস্টের সময় থেমে থাকবে না, তাই আমরা এই পডকাস্টের পুরো শেষ সীমায় এসে পৌঁছেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বার্তা দেন এই আজকের বিষয়ে। আলাদা বার্তা দেওয়ার কিছু নেই, প্রথমে একটা কথা বলতে চাই যে সার্জারি হবে বা সার্জনকে দেখাবো এটা ভেবেই ভয় পাওয়ার, আমার কাছে অনেক পেশেন্টও আছেন যারা ধরুন প্রথমবার অপারেশন করাতে আসছেন, অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা প্রথমে খুব ভয় পায় যে না আমার অপারেশন হবে, বিশাল একটা কিছু আমার হয়ে যাবে। তো অপারেশনের পর যখন আমাদের ডিসচার্জ দিই তাদেরকে জিজ্ঞেস করি বাবু তুমি কি বুঝলে কখন তোমার অপারেশনটা হলো, তারা কিন্তু বলতে পারে না, কারণ আজকাল সার্জারি এতটাই সেফ যে তার অপারেশনের আগে সমস্ত প্রিয়ার ইনভেস্টিগেশনসগুলো হয়, আপনাকে এক্সামিনেশন করা হয়, আধুনিক অ্যানাস্থেসিয়া মনিটরিং চলে এসছে, যন্ত্রপাতি চলে এসছে, ডিউরিং অপারেশন আপনি যখন আন্ডার অ্যানাস্থেসিয়া থাকবেন আপনার A to Z সমস্ত শারীরবৃত্তীয় কর্ম যে ঠিকঠাক চলছে কিনা, না চললে তার এগেনস্টে মেডিসিনস দেওয়া, সমস্ত আমাদের কন্ট্রোলে থাকে। এবার রিস্ক কি থাকে না, অবশ্যই থাকে, সেটা কেস টু কেস ডিপেন্ড করে আপনার কি কারণে অপারেশন করা হচ্ছে, কোনো একটা ইমার্জেন্সি রিজনসের জন্য না একটা কোল্ড অপারেশন, তার উপর ডিপেন্ড করে আপনার কিরকম কেস হবে।
কীরকম রিস্ক থাকবে আর কি। তো সেটাই সেটা ভয় পাবেন না। আপনার যদি সার্জিক্যাল কোনো সমস্যা থাকে অবশ্যই সার্জনের কনসালটেশন করুন, সার্জনের পরামর্শ নিন, কী করতে হবে দেখুন, এবং যদি দেখা যায় সেই রোগটি সার্জারির মাধ্যমে সারানো সম্ভব, তখন প্রোজ অ্যান্ড কনস ডিপেন্ড করে সার্জেনই আপনাকে বলবেন যে হ্যাঁ আপনি এবার অপারেশনের জন্য আসুন, বা আপনি কয়েকদিন মেডিসিনস খান, পরে আমি অপারেশন করবো। আমরা সবসময় প্রোজ অ্যান্ড কনস বিচার করি। আমি অপারেশন করছি মানে এই নয় যে কাউকে গিয়ে ধরে কেটে দিলাম, এটা একদমই হয় না। আমি এই প্রসিডিওরটা করলে কতটা লাভবান হবো এবং তার এগেন্সে রিস্ক কতটা থাকবে, সবসময় দাঁড়িয়ে পারলে না এটা মেজার চলে। যখনই দেখি যে প্রোজটা বেশি কনসটা কম, তখনই আমরা অপারেশন টেবিল সিদ্ধান্ত নিই। লুকিয়ে রেখে বা ভয় পেয়ে বসে থাকার কোনো কারণ নেই, পরে আরো বেটার রোগ, আরো খারাপ রোগ হতে পারে, তো অবশ্যই পরামর্শ নিন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে, আপনার এই এত মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের এই বিষয়টা সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপিত করার জন্য। আর ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এই পডকাস্টটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখছিলেন। আমার মনে হয় আজকে এই পডকাস্টের আলোচনা থেকে যে ভুল বিষয়ের ধারণা, ভ্রান্ত ধারণা, দ্বিধা, এগুলো সবকিছু দূর করা যাবে, তাই না? তাহলে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে আলোচনা শুনতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি মৌমিতা, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের শরীরে যত্ন নিন। নমস্কার।